প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আলোচনা রাখতে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আজকে এই বাজেট নিয়ে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে নবম অধিবেশনে গত 16 মার্চ 2026 আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় মহোদয় 2026-27 অর্থ বছরে যে বাজেট পেশ করেছেন, আমি এই বাজেটকে শুধু সমর্থন করছি না, আমি বলবো এত সুন্দর একটা বাজেট বহুদিন পরে আমি দেখতে পেয়েছি। এবং আমরা জানি বাজেট মানে একটা আয় ব্যয়ের হিসাব। বাজেট মানে আয়, কর এবং ব্যয়। এই তো সব মানে ভেরি সিম্পল ওয়েতে আমরা যাই, অর্থাৎ এবং তার মধ্যে ফিনান্সিয়াল ডিসিপ্লিনও দরকার। এখন যদি আমি ফিনান্সিয়াল ডিসিপ্লিন না রাখি আর খালি ব্যয় করতে থাকি, তাহলে তো মানে পুরো স্টেটে তো ব্যাংক্রাপ্টি হবে। কাজে এটা খুব সেন্সিটিভ ইস্যু। কাজে এর মধ্যে মাথায় রেখে সবার বুদ্ধি নিয়ে যে বাজেট করাটা এটা কিন্তু একটা আর্ট। এই আর্টের মধ্যে বাজেট যেভাবে এবার পেশ হলো, আমি বলবো যে যত দিন যাবে এইভাবেই কিন্তু আরো ডেভেলপ হবে। একটা কথা আছে, আয় বুঝে ব্যয় করো, অর্থাৎ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আমরা কিন্তু বলি। এবং চাদর দেখে সুতো করো, অর্থাৎ cut the thread according to the sheet means spend according to your income. এই যে আমাদের এই যে আর্থিক যে রিসোর্স, এই বিষয়ে এর আগেও কিন্তু অনেক আলোচনা হয়েছে, আমিও বলেছি, মাননীয় অর্থমন্ত্রীজিও বলেছেন। আমাদের ত্রিপুরা স্টেট একটা ছোট রাজ্য এবং সারা ভারতবর্ষের মধ্যে একটা থার্ড স্মলেস্ট স্টেট, সবাই আমরা জানেন। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে অথচ সেখানে তো চাহিদা আছে এবং সেই চাহিদা মতো সেটাকে মেনটেন করে এই যে বাজেট করা, এটা রিয়েলি মানে হারকুলিয়ান টাস্ক। আমি মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সিংহ রায়কে ধন্যবাদ দেবো এইরকম একটা সুন্দর একটা বাজেট করেছে। আর আমরা সবাই জানি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, মানে কাজের থেকে মানে কথার থেকে কাজটা যদি করা যায় সেটার মধ্যে কিন্তু মানুষ কিন্তু সেটা দেখে এবং কাজের মাধ্যমে এবার বাজেট, এবার রাজ্যের যে বিকাশ আগামী দিনে এবং আলটিমেটলি জনকল্যাণে যে কাজ হচ্ছে এবং এতে করে যে বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো আমাদের যে ডিসিপ্লিন আছে তার যে উৎকর্ষতা সেগুলো ডেভেলপ করার জন্য আমি এই বাজেটের মধ্যে কিন্তু সেভাবে দেখেছি। আমি বলছি না যে 100% সেটা হয়ে গেছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে এইবারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য, সেটাকে সামঞ্জস্য রেখে যে এইবারের যে বাজেট যেটা পেশ হলো সেন্ট্রাল মাননীয় আমাদের অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং সেই দিশাকে সেটাকে রেখে কিন্তু এবারের বাজেট এখানে কিন্তু সেটা করা হচ্ছে। এবং এবারের বাজেটে আমরা যেটা দেখলাম যে এক তো সেন্ট্রালের সাথে সামঞ্জস্যপূর্ণ সেন্ট্রাল বাজেট, আবার আমাদের নিজেদের যে একটা কনফিডেন্সের যে বিষয়, আত্মনির্ভর হওয়ার যে বিষয়, এই বাজেট আমি দেখছি। এবং এতে করে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে। এখানে যারা মহিলারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, যারা যুব সম্প্রদায়ের যারা আছেন, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, সবার মধ্যে কিন্তু এবার বাজেটে সেটা কিন্তু আমি মনে হয় যে সবার তার সুফলটা পাবেন। আমি আবার বলবো যে এই ধরনের যে একটা আমরা সবসময় বলি বাজেটের করে জনমুখী বাজেট, সত্যিকারের অর্থে আপনি মাননীয় ফিনান্স মিনিস্টার জনমুখী বাজেট একটা করছেন। সব যারা আমি যে গ্রুপগুলো বললাম সব শ্রেণীকে মাথায় রেখে সবার যাতে উন্নয়ন হয় সে বিষয়ে উনি এবারের বাজেটটা পেশ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে লিডারশিপ, সেই লিডারশিপ আজকে আমি যেটা বললাম কথায় নয় কাজে, সেটা কিন্তু প্রমাণ করেছে। কিভাবে প্রমাণ করেছেন এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, তবুও আমাদের স্মৃতিশক্তি অনেক সময় কম থাকে। 11তম স্থানে ছিল সারা বিশ্বের মধ্যে, সেই জায়গায় 5ম স্থানে এসছে, এখন সেটা গিয়ে 4th পজিশনে এসছে, এবং আগামী 2030-এ বলছে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে, থার্ড লার্জেস্ট ইকোনমি আকাশ হবে। এবং তার একটা বই পড়ছিলাম, সেই বইয়ের মধ্যে ক্যালকুলেশনও দিয়েছে একদম মানে মানে পাটিগণিতের মতো যে কিভাবে হবে, পুরো সুন্দরভাবে দেওয়া হয়েছে একজনের, আমি বই পড়ছিলাম। এবং এতে করে এসব পড়াশোনা করলে কনফিডেন্সও বাড়ে, কনফিডেন্স পারে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ দেশের যদি উন্নয়ন হয়, রাজ্যেরও উন্নয়ন হবে। এবং সেই দিশায় আমার মনে হয় যে আমাদের যে বাজেট বিভাগ এখানে পেশ হয়েছে। এবারে যে সেন্ট্রালের যে বাজেট হয়েছে, সেখানে কিন্তু নর্থ ইস্টেরও কিন্তু অনেক বেনিফিট। এবং আমাদের নর্থ ইস্ট কিন্তু সবসময় দিল্লির সাথে অনেকটা দূরত্ব হয়ে যায়। অনেক সময় এতদিন ধরে আমরা দেখে এসেছি যে নর্থ ইস্টকে নিয়ে কিন্তু এতটা কেউ চিন্তা করে না। এখন আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয় এবার যে ইউনিয়ন বাজেট এবার হয়েছে, তাতে করে আমরা দেখলাম যে মানুষের যে আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, এবং তার যে গ্রাউন্ডিং, এর যে একটা দূরত্ব নর্থ ইস্টার্ন জোনের সাথে আমাদের ন্যাশনাল লেভেলে, সেন্ট্রাল বা অন্যান্য রাজ্যে, বড় বড় রাজ্যে, সেটার মধ্যে কিন্তু গ্যাপটা অনেকটা। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপর অনেক ভরসা মানুষের, যে কারণে দ্বিতীয়বার আমরা 2018-তে আমরা এসেছি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আবার 2023-ও দ্বিতীয়বার। এই ভরসার উপর বেস করেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার এসেছি। এবং আমি নিশ্চিত যেভাবে আমাদের সরকার এত সুন্দরভাবে চেষ্টা করছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে চেষ্টা করছেন, এবং পরিষ্কার করার উপায় নাই, ডেভেলপমেন্ট এত সুন্দর ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, চেষ্টা করছি সবাই। 10টার থেকে আমরা মানে সকাল 6টার থেকে বলতে গেলে রাত্রে 12টা পর্যন্ত সবাই আমরা পরিশ্রম করছি। আগামী দিনেও তার রেজাল্ট নিশ্চিত আমি পাবো। এবং সুস্থায়ী একটা যে উন্নয়ন এবং বিকশিত ভারত যে আমরা বারবার বলি, সেই দিকেই কিন্তু মানে আমাদের স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে আমি মনে হয় যে এবারের বাজেট একটা মানে জনগণের একটা বিশ্বাস আমাদের প্রতি এসে গেছে। মাননীয় মোদীজির উপর তো বিশ্বাস এসছে, আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমাদের সরকারের উপর মানুষের আহ বিশ্বাস এসছে। আমি এই বাজেটের পূর্ণ সমর্থন আমি জানিয়ে আমার কিছু একটা বক্তব্য আমি রাখতে চাই, কারণ বারবার আমাকে বলা হয়েছে কম ভাষণ, সব এর আগে নাকি বেশ লম্বা ভাষণ হয়ে গেছে। এবারের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং যে আমরা জানি যে 75% হচ্ছে আমাদের গ্রাম এবং আমাদের পাহাড়ি এলাকা, তো সেই জায়গায় সেখানের উপর যদি সেখানে কিন্তু উন্নয়ন না হয়, তাহলে রাজ্যেরও উন্নয়ন হয়। এবারের বাজেটে কিন্তু আমরা দেখেছি এই 3টে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরেকটা আমি ধন্যবাদ দেব মাননীয় আমাদের অর্থমন্ত্রীজিকে, যে কোন রকম কর কিন্তু রাখা হয়, ট্যাক্স কিন্তু রাখা হয়। সবাই কিন্তু ভয়ে আতঙ্ক থাকে। আগে আমরা সবসময় একটা যখনই কোনো বাজেট হয়, কি জানি কর আমাদের উপর বর্তাবে, এই কর কিন্তু রাখা হয়। 2026-27 অর্থ বছরে মোট যে বরাদ্দ ধরা হয়েছে, অলরেডি এই বিষয়ে কথা হয়েছে, 34,212 কোটি 29 লক্ষ, যা 2025-26 অর্থ বছরের যে অনুমিত বাজেটের তুলনায় 2026-27 এইবারের যে অর্থ বছর এবং 2025-26 যে অনুমিত বাজেট ছিল, তার তুলনায় প্রায় 5.52% কিন্তু এবার বেড়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে যদি আমরা দেখি, 2,441.50 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 25.29% কিন্তু বেড়েছে। এবং স্বাস্থ্যের আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের সবার জন্য
স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নয়ন হয় মানুষের, তাহলে বাইরে যাওয়ার খরচও কমবে। তাছাড়া মানুষ সুস্থ থাকবে, মানুষ কাজ করতে পারবে। তো সেটা আমাদের জন্য, আহ, সাধারণ মানুষের জন্য, আমাদের সবার জন্য সেটা অনেকটা লাভ। আমি যেটা বললাম যে গ্রাম উন্নয়নের বিশেষ জোর দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে গ্রাম উন্নয়নে প্রায় 4,094.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 যে অর্থ বছর তার তুলনায় 25.29% বেশি। অর্থাৎ সব দিকে কিন্তু অনেক বেশি। যে কারণে এবারে যে বাজেট যেটা বললাম, সেটাকে কিন্তু ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন সেটা মেনটেন করে কিন্তু করা হয়েছে। কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট খাতের জন্য এবার যেটা বাজেটে রাখা হয়েছে 1,985.6, অর্থাৎ 2025-26 সালের তুলনায় 5.31% কিন্তু সেখানেও বেড়েছে। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সেখানেও কমাইনি কোথাও। 6,439.56 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 4.43% বেশি। 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নের জন্য মোট 914.82 লক্ষ টাকা প্রদান এবার করবে। এবং এখানে দেখা গেছে যে বাজেটের গত বছরের তুলনায় 5.52 কিন্তু বেড়েছে, মানে পার্সেন্টেজ হিসাবে। এবং জনজাতি অধ্যুষিত ক্ষেত্রে বাজেট গত বছরের তুলনায় বাজেট যদি আমরা দেখি, সেখানে 6.34% বেশি রেখেছে। তাছাড়া এই বরাদ্দের বাইরেও RIDF এবং সংস্কৃত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ সেখানে থাকে। ট্রাইবাল সাব প্ল্যান অর্থাৎ TSP যেটাকে বলা হয়, সেখানে মোট বরাদ্দ রাখা হয়েছে 7,542.06, যা রাজ্যের মোট উন্নয়ন খাতের ব্যয়ের প্রায় 39.39%। ট্রাইবাল সাব প্ল্যানের আওতাভুক্ত অধিকাংশ অর্থ রাশি জনজাতি অধ্যুষিত এলাকায় ব্যয় করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের যে উন্নয়নের কর্মযজ্ঞ যেটা চলছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী ওনার ভাষণে বলেছেন যে সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারালি বা যে ডেভেলপমেন্ট কোন জায়গায় মানে থমকে থাকবে, সেটা বাড়বে এবং বিকাশও হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, বিনিয়োগও বাড়বে। ইনফ্রাস্ট্রাকচার দিলে সেভাবে বিনিয়োগও বাড়বে, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্বাস্থ্য, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন ইত্যাদির মাধ্যমে একটা সর্বাঙ্গীন, যাকে বলো একটা ইনক্লুসিভ যে একটা বাজেট, এই বাজেটের মধ্যে আমি দেখলাম সেটা পরিলক্ষিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে রাজ্যে অন্তর্ভুক্তিমূলক এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখলাম যে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে 125টি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হবে এবং 345টি সংস্কার করা হবে। 1,056টি শৌচাগার নির্মাণ এবং 4,238টি নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। 6,200 জন শিক্ষককে, কারণ টিচার্সদেরও কিন্তু ট্রেনিং দিতে হয়, যে দক্ষতা উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন, সেভাবে যে শিক্ষকদের যদি আধুনিক শিক্ষাদান না করা যায়, প্রশিক্ষণ যদি প্রপারলি না দেওয়া যায়, তাহলে তারা কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য সেইভাবে তারা কিন্তু ডেলিভারি করতে হবে। এবং 2,150টি ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন করা হয়েছে অলরেডি। এই বাজেটের মধ্যে আমি দেখলাম সেটারও উল্লেখ করা আছে। নিপুণ ত্রিপুরার অধীনে 4,383টি স্কুলে নিপুণ কর্নার স্থাপন এবং 10,182 জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে 236টি প্রাথমিক ইউনিট চালু রয়েছে। 2025-26 অর্থ বছরে তেলিয়ামুড়াতে, আমি 2025-26 অর্থ বছরের কিছুটা আমি বললাম। এখানে তেলিয়ামুড়াতে যেটা বললাম যে বাজেট তো হয় না, আমি কয়েকটা এইভাবে উদাহরণ আমি এখানে দিচ্ছি। তেলিয়ামুড়া ইনডোর স্পোর্টস হল নির্মাণের কাজে হাতে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে 20টি ওপেন জিমনাসিয়াম স্থাপন করা হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার আগরতলায়, যেটা আমরা RCC বলি, সেখানে বাস্কেটবল কোর্ট নির্মিত হয়েছে। এছাড়া
আদার গার্সিত দশরথদেব স্পোর্টস কমপ্লেক্স, সেখানে সিনথেটিক ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছে এবং সেখানে সিনথেটিক হকি যে গ্রাউন্ড সেখানে তৈরি করা হয়েছে, ট্র্যাকও সেখানে তৈরি করা হয়েছে, অ্যাথলেটিক ট্র্যাক। আগরতলা যে এনএসআরসিসির কথা বললাম, সেখানে 10 কোটি টাকা এই নতুন একটা ইনডোর জিমনাসিয়াম হল নির্মাণ করা হবে, এর জন্য 10 কোটি টাকা খরচ করা হয়েছে। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় জিমনাসিয়াম এখন সব জায়গায়, যারা ইউথরা যদি খেলাধুলার সাথে যুক্ত থাকে তাহলে তাদের জন্য খুব ভালো হয়। তার জন্য 2 কোটি টাকা ধার্য করা হয়েছে, 20টি ওপেন জিমনাসিয়াম হবে। এবং দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে আমাদের এখানে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার এই বিষয়টা নিয়ে তদবির করেছেন এবং সেখানেও দেখা গেছে এটা গ্যালারি নির্মাণের খুব প্রয়োজন আছে। সেখানে আমরা দেখেছি বিভিন্ন খেলাধুলার সময় আমি সেখানে যাই, আমাকে দেখে উনি বলছিলেন যে এখানে গ্যালারি দরকার এবং দেখলাম এবার 57 করোড় তার জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা ধলাই মতি জেলা হাসপাতালে যে নতুন কার্ডিয়াক কেয়ার ইউনিট স্থাপন করা হয়, কার্ডিয়াক কেয়ার ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ গুড অ্যাজ আইসিইউ। তো আজকে যদি আমরা ধলাইয়ে যদি রাখি, সাউথ বা নর্থ থেকে কিন্তু তারা কিন্তু সেই জন্য সুযোগটা সেখানে পাচ্ছে। গোমতী জেলা, সেখানেও কিন্তু যে জেলা হাসপাতাল আছে, নতুন কার্ডিয়াক কেয়ার ইউনিট স্থাপন করা হয়েছে। ধলাই এবং উত্তর ত্রিপুরা গোমতী জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করেছে, সেখানে কেমোথেরাপি এবং অনকোলজির যেসব অন্যান্য পরিষেবা সেখান থেকে দেওয়া হবে। সাবরুম ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল চালু করা হয়েছে, যা কম পয়সায় সার্বিক ও প্রতিরোধমূলক যে স্বাস্থ্য পরিষেবা সেটা ওখান থেকে প্রদান করা হবে। আমাদের রাজ্যে মোট 1139টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 528টি স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ 46.36% ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ড সেই স্বীকৃতি লাভ করেছে এবং যা সারা দেশের মধ্যে, এখানে আমার কাছে যা রিপোর্ট আছে যে অন্যতম সর্বোচ্চ অর্জন, যে 46.36% ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ড 528টি স্বাস্থ্য কেন্দ্র। ঠিক আছে, আমরা বলি যে এরকম আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র এই অবস্থায় রকম, তো এগুলো মানে ন্যাশনাল লেভেলে আমরা পাচ্ছি, কারণ আগের যে স্বাস্থ্য কেন্দ্রের গঠন, আমি নিজেও চাকরি করেছি, আমি জানি কি অবস্থা। রাজ্যের মধ্যে 1141টি স্বাস্থ্য কেন্দ্র আছে, তার মধ্যে 528টি এই যে সেটা। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানেন যে বাজেটও উনি বলেছিলেন যে 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে যে এসপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন সেটা চালু করার জন্য, এবং আমরা কিন্তু 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে উনি যখন ওটা বলার পরে আমরা এখানে এই এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমরা চালু করব। এবং সাধারণত 14 বছর বয়সী মেয়েরা আছেন তাদেরকে দেওয়া হয়, অলরেডি 17,500 জন কিশোরীকে বিনামূল্যে সেই এইচপিভি এই টিকা প্রদান করা হয়েছে। 2025-26 সালে টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে এটা 100 দিনের কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এতে করে যে এলিমিনেশন অফ টিউবারকুলোসিস, এই যে একটা অসাধারণ পারফরমেন্স, এর রাজ্য কিন্তু প্রশংসিত হয়েছে। আমি দিল্লিতে যখন কয়েকটা প্রোগ্রামে আমি গিয়েছি, সেখানেও কিন্তু বলছে আরে आप लोग कितना अच्छा ट्यूबरकुलोसिस एलिमिनेशन में प्रोग्राम में बहुत अच्छा काम किया। এইচআইভি এইডস প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে, যেটা আমার মাননীয় বিধায়ক এখানে ফলদাংশু উনিও বলার চেষ্টা করেছিলেন, যে আমরা 11টি অতিরিক্ত টার্গেটেড ইন্টারভেনশন এন্ড লিঙ্ক ওয়ার্কার স্কিম আমরা অনুমোদন করেছি এবং তারা দূরবর্তী যেসব দুর্গম এলাকা আছেন সেখানে ওনারা যাবেন এবং সেখানে 6টি যাওয়ার জন্য তাদের 6টি মোবাইল ভ্যান সরবরাহ করা হয়েছে। এবং স্ক্রিনিং করাটা খুব প্রয়োজন এবং যতগুলো কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে ওরাল সাবস্টিটিউশন থেরাপি ওএসটি সাপ্লাই করা, সবাই জানি ওরাল সাবস্টিটিউশন থেরাপি, মানে যেখানে ওই ট্যাবলেটটা পাবে বিনা পয়সা দেওয়া হচ্ছে ওখান থেকে, কিন্তু উনি খাবেন, যিনি ড্রাগ এডিক্টেড সে খাবে, তাতে এটা
ফিলিং অফ ওয়েল বিং আসবে, কিন্তু নেশা হবে না, বা নেশা হবে কিন্তু নেশাটা যে সাইড এফেক্ট, যেটা আসল যে ড্রাগস নিলে হয় সেটা হবে। তো আস্তে আস্তে করে সেটা সেই নেশার থেকে কিন্তু বেরোতে পারে। তাছাড়া যার এইডস হয়ে গেছে বা যাদের এইচআইভি হয়ে গেছে, সেখানে এন্টি রেট্রোভিয়াল থেরাপি পরিষেবা হচ্ছে, এবং লিভারের বাজেটও দেখলাম তার কথা বলা হচ্ছে আরো বেশি করে হবে। এবং এতে করে এন্টি রেট্রোভিয়াল থেরাপি যদি স্টার্ট আরো বেশি করে আমরা স্ক্রিনিং করে যদি দেখতে পাই করি, তাহলে আমাদের ভাইরাল রোগটা কিন্তু অনেকটা কম। প্রেগনেন্সির সময় যদি দেখা যায় মায়ের সেই এইডস বা এইচআইভি আছে, তাহলে সেটা সাধারণত আহ, বাচ্চাদের মধ্যে যাওয়ার চান্স। তো এটা যদি আগের থেকে ভাইরাল রোগটা কমানো যায়, তাহলে তার চান্সটা অনেকটা কম। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতাল একটা জেরিয়াট্রিক্স, যারা বয়স্ক যারা আছে তাদের জন্য একটা আমরা একটা সেন্টার সেখানে স্থাপন করা হয়েছে। ডায়াবেটিক কেয়ার ইউনিট অলরেডি সেখানে স্থাপন হয়েছে। সুপ্রজা নামে একটা নতুন উদ্যোগ চালু, যার মাধ্যমে আয়ুষ, এখানে কিন্তু আয়ুষের উপরে খুব জোর দিয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। আয়ুষ পদ্ধতিতে মাতৃ ও নবজাতক যারা আছেন তাদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে, এবং এই কর্মসূচিটি একটা পাইলট প্রকল্প হিসাবে শান্তিরবাজার হাসপাতালে, ধর্মনগর হাসপাতালে সেটা শুরু করা হবে। এবারের বাজেটে জনজাতি কল্যাণ খাতে আমরা ১,৫৬৭.৩৬ কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে, যা গতবারের তুলনায় 6.25% বেশি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে অলরেডি আমরা শুরু করেছি সেখানে, এবং এর মধ্যে 500টি বৈদ্যুতিক অটোরিকশা বিতরণ, সেটা আমার এখানে মিনিস্টার সাহেব আছেন, এখানে বারবার আমাকে বলেছেন, এর আগের ভাষণে আমি বলেছিলাম। এবং 30,000 জনজাতি মহিলা যারা লিডার আছে তাদেরকে সুফল প্রদান করার একটা টার্গেট নেওয়া হয়েছে, অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে হয়তোবা ইলেকশনের পরে সেটাও। 50টি সরকারি যে জনজাতি হোস্টেল আছে সেখানে সৌর বিদ্যুৎ যাতে দেওয়া যায়, এখানে মাননীয় আমাদের পাওয়ার মিনিস্টার আছেন, উনি বিষয়েও জানেন, এবং জল যাতে বিশুদ্ধ করা যায় সেই প্ল্যান্টও কিন্তু সেখানে সেই সব হোস্টেলে রাখা হয়েছে। আমরা এর আগেও আমি বলেছি সমাজপতিদের জন্য, সমাজের জন্য ওনারা কাজ করেন, তাদের আমাদের সরকার আসার পর সেই সমাজপতিদের চিহ্নিত করে আমরা 2,000 টাকা করে দিয়েছিলাম, এবার তাদেরকে 5,000 টাকা করে দিয়েছি। আরো অন্যান্য যারা জনজাতি গোষ্ঠী আছে তাদেরকেও যাতে যে নামেই থাকবে, সমাজপতি নামে থাকতে হবে এরকম না, অন্য নামেও কেউ যদি দেখা যায় রায় বা চৌধুরী বা যে নামেই থাকুক, সবাইকে চিহ্নিত করে ছোট ছোট যে গ্রুপ আছে, এমনও আছে 1,000 জনের একটা জনজাতি গোষ্ঠী আছে, প্রায় 40+ এর মতো জনজাতি গোষ্ঠী আছে, তাদের যারা হেড তাদেরকেও যাতে 5,000 টাকা করে দেওয়া হয়, কারণ সমাজের জন্য কাজ করছে, সেটা কেন আমরা দেব। এর মধ্যে আপনারা সবাই জানেন পিএম জনমন, এটাকে আমরা বাস্তবায়ন করার সুবাদে আমাদের জাতীয় পুরস্কার 3টা আমরা পেয়েছি, এবং বেস্ট পারফর্মিং স্টেট আমরা আদি কর্মযোগী অভিযান, ভর্তি আবার জনভাগিদারি অভিযান আমাদের স্টেট সেরা রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া উত্তর ত্রিপুরা জেলা পিএম জনমন এটাকে বাস্তবায়ন করার কারণে সেরা পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে সেটাকে রিকগনাইজ করেছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার 460টি জনজাতি হোস্টেলের বসবাস যারা করেন প্রায় 34,000 ছাত্রছাত্রীকে বোর্ডিং হাউস টাইপের প্রদান করা হয়েছে, এবং সেখানে তাদেরকে আগে 80 টাকা থেকে বাড়িয়ে তাদেরকে 100 টাকা করা হয়েছে, যা 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে। 6,804 জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়েছে। 746 জন জনজাতি শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া বিনামূল্যে পাঠ্য বই প্রকল্পের আওতায় 11,370 জন জনজাতি শিক্ষার্থী আর্থিক সহায়তা পেয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 408টি কেন্দ্রের মাধ্যমে 10,122 জন জনজাতি আবাসিক ছাত্রছাত্রীকে বিশেষ কোচিং সেখানে দেওয়া হয়েছে, এবং প্রাথমিক স্তরের পরিপূরক শিক্ষার অধীনে 9,860 জন শিক্ষার্থীকে সেখানে কোচিংও দেওয়া হয়েছে। রাজ্যের 100টি জনজাতি হোস্টেলে স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে,
পাশাপাশি আমরা সবাই জানি যে আমাদের সরকার আসার আগে একলব্য মডেল রেসিডেন্সিয়াল আগে ছিল 4টে, পরবর্তী সময় গিয়ে এখন সব মিলিয়ে 21টা হয়েছে এবং আরো 15টা যাতে করা যায় তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তার জন্য আমি দিল্লিতে এবার বলে এসেছি। জুম চাষ সাহায্য প্রকল্প একটা আমরা করেছি, সেখানে 2153টি যারা জুমিয়া পরিবার আছেন তাদেরকে বীজ সরবরাহ করা হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশন মাধ্যমে প্রায় 806 জন বেনিফিশিয়ারিদের মোট 22,000 এর উপরে 22,000 হেক্টর নতুন রাবার বাগান স্থাপন করা হয়েছে। গত 2024 সালে সেকেন্ড ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু হয়েছে। এতে করে রাজ্যের 8টি জেলা এবং 52টি ব্লকের 392টি জনজাতি গ্রামে সেটা কিন্তু সেখানে কাজ হয়েছে এবং 20টি লাইন ডিপার্টমেন্ট সমন্বয়, 20টা যে লাইন ডিপার্টমেন্ট আছে তারা একসাথে কিন্তু এই কর্মসূচির মধ্যে যুক্ত হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন এবং হোস্টেল নির্মাণ ও সংস্কার, জনজাতি বহুমুখী বিপণন কেন্দ্র এবং FRA সেল স্থাপন ইত্যাদি বিষয়ে জন্য প্রায় 81,69,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার মহোদয়, অতিরিক্ত বরাদ্দের জন্য রয়েছে মৎস্য চাষে জনজাতি অধ্যুষিত এলাকায় 1,12,00,000 টাকা, উদ্যান পালনে 2,36,00,000 টাকা, 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে 14,28,00,000 টাকা এবং 42,37,00,000 টাকা দিয়ে 7,677টি বাড়ি এবং 500 বাড়ি জন পরিসরে বিদ্যায়তনের কাজ। আদি কর্মযোগী অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য, জেলা ও ব্লক স্তরে প্রসেস লেভেল মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 392টি জনজাতি অধ্যুষিত গ্রামে আদি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিটি গ্রামের জন্য ভিলেজ মিশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে। আমরা ট্রেসপের কথা আমরা জানি, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা নিয়েছি। সেখানে এই বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় 35 রাস্তা সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে অলরেডি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2026-27 অর্থবর্ষের জনজাতি উন্নয়নের জন্য 2টি ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার স্থাপন করা হবে, যা জনজাতিদের যে দীর্ঘমেয়াদী যে আর্থসামাজিক সোশিও ইকোনমিক্যাল যে বিষয় সেটা কিন্তু বৃদ্ধি হওয়া সহায়ক। তীর্থমুখের এখানে মাননীয় বিধায়ক নেই, তীর্থমুখ মেলা এটা নিয়ে প্রায়ই যখন যেতাম সেখানে প্রায় উনি বলতেন 2026-27 অর্থবর্ষে সেটা ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ করা হয় তার জন্য 15,11,00,000 টাকা ব্যয় করা হয়। ছামনওয়াড়ি ব্লকের মানিকপুরে একটি ট্রাইবাল রেস্ট হাউস নির্মাণ করা হবে, যার জন্য 5,50,00,000 টাকা বরাদ্দ করা হবে। উদয়পুরের ফুলকুমারীতে আরেকটি ট্রাইবাল রেস্ট হাউস নির্মাণ করা হবে, যার জন্য 7,24,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পেরিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজে তার পাশে 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেল এবং খোয়াই সরকারি ডিগ্রি কলেজের পাশে 50 আসন বিশিষ্ট জনজাতি বয়েজ হোস্টেলের নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া দক্ষিণ ত্রিপুরার কলসিতে একটি কৃত্রিম গাছযুক্ত ফুটবল মাঠ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যে কেন্দ্রীয় সরকার প্রদত্ত অরেঞ্জ ইকোনমি, আমি নিজেও কিন্তু অরেঞ্জ সম্পর্কে আমার আইডিয়া ছিল না। সেদিন একজন মানে আমাদের একজন যারা রিপোর্টার আছেন একজন জিজ্ঞেস করেছিলেন, আমি অরেঞ্জ বলতে ভেবেছিলাম যে অরেঞ্জ বুঝি, আমি এই অরেঞ্জ তো আপনার আমাদের এগ্রিকালচার মিনিস্টারকে জিজ্ঞেস করবেন। পরবর্তী সময়ে আমি পড়তে গিয়ে বুঝলাম যে অরেঞ্জ সেই অরেঞ্জ না, এটা কেন্দ্রীয় সরকারের একটা অরেঞ্জ ইকোনমি এবং তার ব্যাপক প্রচার ও প্রসার, এটার সাথে সাযুজ্য রেখে আমাদের ত্রিপুরাতেও কিন্তু এটাকে আমরা যাতে আরো শক্তিশালী হয় এবং ABGC XR অর্থাৎ অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স এন্ড এক্সটেন্ডেড রিয়ালিটি ইত্যাদি নীতি প্রণয়নের প্রস্তাব রাখা হয়। এই উদ্যোগের মেইন যে কারণ সেটা হচ্ছে প্রযুক্তি, ডিজিটাল কন্টেন্ট নির্মাণ এবং ইমার্সিভ যে মিডিয়া, সেইটাকে যাতে আরো সম্ভব আরো বেশি তারা এক্সপ্লোর করা যায়, তার জন্য এবারে বাজেটে দেখানো হয়েছে। এতে করে দক্ষতা উন্নয়ন,
এবং ইনোভেটিভ কিছু করা যায় কিনা, কর্মসংস্থানের জায়গাটাও উৎসাহিত হবে। পুলিশের কথা সরাসরি বিষয় যদি আমি কথা বলি, এবারের বাজেটে মোট 2,807.84 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 22.02% বেশি। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আমরা জানি যে সবার অনেক উন্নতি হয়েছে, এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ এর বারবারই আমি বলেছি। সড়ক দুর্ঘটনা যা ডাটা আছে সেখানেও দেখেছি যে অনেকটা কমেছে। আমি বলছি না যে সড়ক দুর্ঘটনা হচ্ছে না, কিন্তু আরো যাতে কম হয় তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার আরো বেশি বাড়ানো দরকার এবার বাজেটে, সেটাও আমি দেখছি। 2025-26 সালে ত্রিপুরা পুলিশের জন্য 25-26-এ 253টি নতুন যানবাহন ক্রয় করা হয়েছে, যাতে করে ইমিডিয়েটলি সেখানে যেতে পারে এবং এই যারা ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করেন তাদের পক্ষে সুবিধা হবে। 2026-27 সালে আগরতলায় নতুন ট্রাফিক ইউনিট ভবন এবং বিভিন্ন জেলা ও রাজ্য সদরে পুলিশ পোস্ট নির্মাণ করা হবে, যা এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে। 2026-27 সালে ধলাই জেলার রামবাসায় 12 কোটি টাকায় মডেল ডিস্ট্রিক্ট একটা জেল নির্মাণ করা হবে। আমাদের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা খুব ইম্পর্টেন্ট। 2025-26 অর্থবর্ষে কাকরাবন ফায়ার স্টেশন একটা স্থায়ী ভবন নির্মাণ সুসম্পন্ন হয়েছে। বক্সনগর, মনবকুল, মনুবনকুল, গঙ্গানগর ও জিরানিয়া ফায়ার স্টেশনের ভবন নির্মাণের কাজ ইমিডিয়েটলি শীঘ্র সম্পন্ন হবে। 2026-27 অর্থবর্ষে গুমতি জেলার গর্জিতে একটি নতুন ফায়ার স্টেশন নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,50,00,000 টাকা। এছাড়া ঋষ্যমুখ ও কিল্লা ফায়ার স্টেশনের নতুন ভবন নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে, যার জন্য 5 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া বাদারঘাটের মাতৃপল্লী স্থিত স্টেট ফায়ার যে সার্ভিস ট্রেনিং সেন্টার আছে, সেখানে 10 কোটি ব্যয় রাখার জন্য ব্যয়ে শিক্ষণ প্রাপ্তির জন্য একটি হোস্টেল নির্মাণেরও প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পর্যটন ক্ষেত্রে এখানে মাননীয় পর্যটন মন্ত্রী আছেন, এখানে আমরা দেখেছি যে প্রসাদ প্রকল্পের অধীনে মাধা ত্রিপুরের সুন্দরী মন্দিরের উন্নয়নে সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজিও এসেছিলেন এবং এবার যে 51টি শক্তিপীঠ যে আমরা প্রতিরূপ নির্মাণ করছি, সেখানে 97.70 কোটি টাকা তার জন্য আমরা পেয়েছি কেন্দ্রীয় সরকার থেকে, এবং সেটারও আমরা সেখানে আমিও গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা ভূমি পূজন করে এসেছি, কাজও সেখানে শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের এই যে ইতিবাচক যে বা গঠনমূলক যে ব্যবস্থা 2025-26 অর্থ বছরে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আমরা দেখলাম যে পর্যটনে কিন্তু আগমন বাইরের দিকে অনেক বেশি বেড়েছে। 6,50,772 জন আমাদের 2025-26 ফেব্রুয়ারি অব্দি এসছে, এবং আমরা 2000 ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারি, আর 2018-19 অর্থ বছরের সেই সংখ্যাটি ছিল মাত্র 5,29,815 জন। কাজে বাড়ছে, এখানে মানুষ আসছে, এখানে আরো আমরাও চাইছি যে পর্যটন যে বিভিন্ন জায়গাগুলো আছে বিস্তর আলোচনা হয়েছে। ব্রহ্মকুণ্ডও আমরা চাইছি এবারের বাজেটে সেটা গুরুত্বপূর্ণ একটা স্থান নিয়েছে। এর বাজেটে 2026-27 সেখানেও যাতে উন্নয়ন হয় তার কথা এখানে রেখেছে। এবারের বাজেটে আমরা দেখলাম যে গতবারের যে বাজেট আছে, এবারের বাজেটে মোট 54.28 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে, যা মানে পরিবহনের ক্ষেত্রে আমি বলছি, সেখানে গতবারের তুলনায় 2.26% রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিএম রাহত অর্থাৎ ক্যাশলেস ট্রিটমেন্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম 2025 সেটা চালু আমরা করেছিলাম, এবং 13 ফেব্রুয়ারি 2026-এ সেই প্রকল্পে প্রথম হয়েছে। এই প্রকল্পটা কি 7 দিনের জন্য, যদি এই প্রকল্পে কোন রকম সড়ক দুর্ঘটনার শিকার কেউ হন, তাহলে তাকে 7 দিনের জন্য ক্যাশলেস চিকিৎসার সুযোগ দেওয়া হবে। 2026-27 অর্থবর্ষে সিরাইমোহনপুর, কল্যাণপুর, রতনবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে, এর জন্য বরাদ্দ রাখা হয়েছে 18 কোটি টাকা। আজকে যদি আমরা, কারণ এখানে
রাস্তার কথা খুব বলা হয়েছে। আমি মাঝে মাঝে অনেক জায়গায় বলি রাস্তা কিন্তু অনেক সময় আমাদের রাস্তা দেখায়, রাস্তা শুধু পিচের রাস্তা বা ওই ব্ল্যাকটপের রাস্তা না, রাস্তা সত্যিকারের বলতে কি মাঝে মাঝে আমাদের রাস্তাও দেখায়। মাননীয় অধ্যক্ষ মহোদয় 2026-27 অর্থবর্ষে 980 কিলোমিটার জেলাকে নির্মাণ এবং উন্নয়ন এবং 8টি আরসিসি সেতুর কাজ গ্রহণ করা হয় এবং 2026-27 অর্থবর্ষে যেসব গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ গ্রহণ করা হবে সেগুলো কয়েকটা আমি বলছি এখানে। খোয়াই জেলার চেপড়ি থেকে তুলা শেকড় পর্যন্ত সড়কের মান উন্নয়ন ও শক্তিশালীকরণের জন্য 18 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে বাজেটে খোয়াই জেলার রামচন্দ্রঘাট থেকে ধলাবিল সড়কের উন্নয়নে 13 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতচন্দ্রনগর ব্লকের পাইকভোলা বাজার থেকে যশমুড়া ত্রিসংযোগ যে ট্রাই জংশন আছে পর্যন্ত সড়ক উন্নয়নে 11 কোটি 25 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গন্ডাছড়া থেকে বাবুসাই ক্যাম্প সেই ক্যাম্প পর্যন্ত সেখানেও সড়ক নির্মাণে 62 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া গোমতী জেলার সিমসিমা থেকে গঙ্গা ছড়া পর্যন্ত যে সড়ক নির্মাণ হবে 6 কোটি 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার, আপনারা সবাই জানেন যে আমাদের এবারে কিছুদিন আগে প্রবাসী ত্রিপুরাবাসী আমরা একটা সামিট করেছিলাম। বাইরেতে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে এত তারা মানে এস্টাবলিশ পার্সন, আমাদের কিন্তু একেবারেই সেটা জানা ছিল না। কিছুদিন আমরা আগে এখানে একটা বেসরকারি হোটেলে তাদের আয়োজন করেছিলাম। প্রথমে আমরা 75 জনের রেজিস্ট্রেশন ছিল, পরবর্তী দেখলাম এটা বেড়ে প্রায় 80 জনের উপরে। এবং তারা আসার পরে আমরাও জানতাম না, কেউ সাইন্টিস্ট, কেউ মানে বিশাল আকারের এক একজন, মানে আমি বলবো যে জায়েন্ট ইনভেস্টমেন্ট। তো তারা এসে খুব খুশি এবং ওনারা বলছেন অনেকে ত্রিপুরার মানুষ জানেই না। তো আবার যখন সামিট হবে আমার মনে হয় এই সংখ্যা আমার মনে হয় 300 থেকে 400 বাড়তে পারে। তো তারা কিন্তু আমাদের জন্য একটা কোর গ্রুপ হবে, আমরা ইনভেস্টার এবং তাদের ত্রিপুরার সাথে তারা কিন্তু এটা তাদের আত্মার কিন্তু একটা জড়িয়ে রয়েছে। কাজে এরা কিন্তু আমাদের রিয়েল রিসোর্স হবে। ওনারা যদি আসে, ওনারা অনেকে বলেছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই, আমরা এই প্ল্যাটফর্ম পাই। তো এই যে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট আমরা করলাম, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং অত্যন্ত ডিসিপ্লিন প্ল্যাটফর্ম। আগামী দিন এর থেকে কিন্তু আমরা ফায়দা আমরা নিতে পারি। এখানে এতে করে যে বিনিয়োগ প্রসার এবং যে ইনোভেটিভ কিছু বিষয় মেন্টরশিপ এবং ব্র্যান্ডিং যে বিশ্বমান সারা ওয়ার্ল্ডে যদি আমরা এটা ব্র্যান্ডিং করতে পারি ত্রিপুরার বিষয়ে তাদের মাধ্যমে, সেটা মানে আমরা দেখতে পাচ্ছি। 2026 অর্থবর্ষে রাজ্যের প্রতিটি জেলায় ইনোভেশন সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত যারা এই ধরনের ইনোভেটিভ আইডিয়া থাকবে, চিন্তা ভাবনা করছে, তাদেরকে উৎসাহিত করা হবে। এতে করে ডিস্ট্রিক্ট ইনোভেটর ফেলোশিপ, একটা ফেলোশিপ চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প একটা চালু করা হবে, যার মধ্যে নার্সিং, তাছাড়া আইটিআই, ডিপ্লোমা, স্নাতক যারা শিক্ষার্থীরা আছে তারা যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়, তার জন্য এবার মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প একটা চালু করা হয়েছে এবারের বাজেটে। অর্থনীতিকে যাতে আরো চাঙ্গা করা যায়, ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেওয়া। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার জোর দেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এবং গত বছর যে যা ছিল প্রায় 7,000, মানে গত বাজেটে 2025-26 7,000.26 কোটি টাকা। এইবার 2026-27 অর্থবর্ষে 8,945.92, অর্থাৎ 13.19% কিন্তু বৃদ্ধি পেয়েছে। ধলাই জেলা হাসপাতাল একটা ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামুড়া খোয়াই বিশ্রাম মন্দির, ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতাল, ম্যাটার্নাল এন্ড চাইল্ড হেলথ উইং স্থাপন করা। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ, আমি ধন্যবাদ দেব সবাই এখানে যারা যারা উপস্থিত আছে, ধন্যবাদ দেব যে হেলথ ইউনিভার্সিটির জন্য আপনারা সবাই এখানে তার সাই দিয়েছেন, এর জন্য সত্যিই আপনারা ধন্যবাদের পাত্র। এবং এতে করে আমাদের যে মেডিকেল সায়েন্সের যে অ্যাডভান্সমেন্ট তার সুযোগ কিন্তু খুলে দেয়।
আগরতলায় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, এটা আজকাল যে আমরা ডিজিটাল অ্যারেস্টের কথা শুনি, খুব এখন তো ডিজিটালি সব হয়। তো সেই জায়গায় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার নতুন করে আগরতলায় আরো ভালো করে একটা সুন্দর করে স্থাপন করা হবে। আগরতলা এআইসিটি এর মাধ্যমে আধুনিক আইটি পার্ক গড়ে তোলা হবে। আমরা রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আগরতলা একটি ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল স্থাপন করা হবে। 12টি নতুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। এই বিষয়ে অনেক সময় অনেক যারা জনপ্রতিনিধিরা এ বিষয়ে কথা বলে। ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি, যেটা আজকে পাশ হলো, সেটাও মনে হয় সেটাও আগামী গতকাল পাশ হয়েছে উইমেন্স ইউনিভার্সিটি। তো সব মিলিয়ে সেই তো আগামী দিন যেটা আমি বললাম সিকিমে ডিমড ইউনিভার্সিটি 23টার মতো, তো আমাদের ত্রিপুরাতে আমরা কেন পারবো না? তাদের থেকে আমাদের মানে আয়তন বেশি, লোক সংখ্যাও বেশি, তো মাত্র 7 লক্ষ লোক। কাজেই আগামী দিনে একটা এডুকেশন হাব তৈরি হবে নিশ্চিত। আমরা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য 117টি আরসিসি ফুটব্রিজ এই বাজেটে দেখা গেছে সেটা তৈরি করা হবে। আমরা দেখেছি মহিলাদের জন্য মানে প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু কৃষি, তাঁত শিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন যেসব কর্মকাণ্ড তারা কিন্তু গ্রামীণ এলাকায় তারা করে, এবং গ্রামীণ যে অর্থনীতি তাদের উপরেই কিন্তু বেস করে। গত কয়েক বছরে ভারত সরকারের দূরদর্শী উদ্যোগ এবং জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের যে কার্যকর বাস্তবায়নের ফলে ত্রিপুরা নারী ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এবং বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় আছে মহিলাদের, আনডাউটেডলি সেখানে কিন্তু অনেক বেশি তারা সামনের দিকে এগিয়ে এসে। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরায় প্রায় 4,92,000 গ্রামীণ মহিলা বর্তমানে 55,035টি স্বনির্ভর গোষ্ঠীতে সংযুক্ত হয়েছে, যা সম্মিলিত উদ্যোগ অর্থনীতিকে ক্ষমতায়নের একটা শক্তিশালী নেটওয়ার্ক কিন্তু আমরা করতে পেরেছি। আমরা আগামী 2026 সালের মার্চ মাসের মধ্যে এখানে 1,08,000, আমাদের টার্গেট ছিল 1,18,000, অর্থাৎ 95% আমরা কিন্তু লাখপতি দিদি বানিয়েছি। আমরা চাই যে আরো যাতে 100% তো হবে, পাশাপাশি আরো 27,000 বেশি লাখপতি দিদি যাতে আরো তৈরি করা যায়, তার জন্য 2026 সালের মার্চ মাসের মধ্যেই সেই টার্গেট আমরা নিয়েছি। বর্তমানে ত্রিপুরাতে স্বসহায়ক দলের একটা নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আর স্বসহায়ক মানে অলমোস্টই মহিলা রয়েছে, সেখানে ব্যাংক সখী এবং বিজনেস করসপন্ডেন্ট সখীদের উদ্যোগে ব্যাংক এবং আর্থিক পরিষেবা এখন রাজ্যের একদম লাস্ট মাইল অব্দি আমরা সেই এলাকায় আমরা পৌঁছাতে পেরেছি। এখন পর্যন্ত এই যে স্বসহায়ক দলগুলোকে মোট 2,089 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়া হয়েছে, এবং ঋণ পরিশোধের হার শুনলে মানে আমি কিন্তু বলতে আমার খুশি হচ্ছে যে এনপিএ কিন্তু যারা বড় বড় বিগ যারা মানে বিজনেসম্যানরা আছে, বিগ জায়েন্টরা, তারা কিন্তু এনপিএ তে ডুবে থাকে। আর আমাদের মহিলারা যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছে মহিলাদের উন্নয়ন এম্পাওয়ারমেন্ট, সেখানে মাত্র দেখা যায় এনপিএ এর হার 1.18, মানে এত সুন্দর ভাবে তাহলে কেন ব্যাংক দেবেন না? তো এগুলো বুঝতেও মনে হয় না। তো সেটা কিন্তু খুশির বিষয়। বর্তমানে 3,47,000 মহিলা কৃষক কৃষি, পশুপালন এবং মৎস্য চাষের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে, এবং এটাকে যাতে আরো শক্তিশালী করা যায় তার জন্য আমরা কৃষি দপ্তর থেকে অনেক বেশি ওনাদেরকে সাহায্য করছি। সেটা তো আছে, কৃষির বাইরেও প্রায় 43,979 জন মহিলা যারা আছেন তাদের সেবা মানে তাদের সেবা উৎপাদন বাণিজ্য ক্ষেত্রেও মানে সার্ভিস সেক্টরে এবং প্রোডাকশনের দিকে এবং বাণিজ্য ক্ষেত্রে তারা সফলভাবে কিন্তু কাজ করছে। এবং সেখানে কি ব্যাগ তৈরি করা, মোমবাতি প্রস্তুত, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্পী, ঐতিহ্যবাহী বয়ন শিল্প সহ এরকম বিভিন্ন ক্ষেত্রে যেটি নন ফার্ম যেটিকে বলা হয়, প্রায় 214টির মতো নন ফার্ম কালেক্টিভ গঠন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ফর্মুলাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম একটা আছে। এই আওতায় ত্রিপুরায় 3,716টি খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগ গড়ে তোলা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে
সেটা সংযোজন গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বসহায়ক দলগুলোকে আরো শক্তিশালী করার জন্য 794 কোটি 94 লক্ষ টাকা রিভলভিং ফান্ড আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আমাদের নতুন বাবু অলরেডি বলেছেন ওনার বক্তব্যতে, এবং সেখানে দেখা গেছে যে 794 কোটি 94 লক্ষ টাকা রিভলভিং ফান্ড দেওয়া এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে প্রদান করেছে, যার ফলে আজকে এসএসজি গুলি তাদের কাজগুলো তারা বেশি করে তারা এক্সটেনশন করতে পারছে, নতুন নতুন বিষয় তারা কাজে যুক্ত হচ্ছে। আজকে মহিলাদের আমরা বারবার বলছি যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট খুব প্রয়োজন এর জন্য, কারণ মহিলারা যদি স্বনির্ভর হয় তাদের নিজেদেরও কিন্তু আত্মবিশ্বাসও কিন্তু বাড়ে এবং সমাজে তো প্রতিষ্ঠিত হয়, নিজের ঘরের ভিতরেও প্রতিষ্ঠিত হয়, কারণ আত্মহত্যা হয় না হাজবেন্ডের কাছে বা ছেলের কাছে। তো এটা কিন্তু এই যে মহিলাদের সশক্তিকরণ যদি করা যায়, এবং আমরা অলরেডি যেভাবে কাজ করছি সেটা কিন্তু হচ্ছে। এর মধ্যে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আমরা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম এবং সেটার কিন্তু আমরা স্টার্টও করে দিয়েছি, যেখানে অন্তর্দয় পরিবারে যে কোনো কন্যা সন্তানের জন্ম হবে রাজ্য সরকার সেই নবজাতক যে কন্যা সন্তানের নামে 50,000 টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট করবে এবং 18 বছর বয়স যখন হবে তখন সুদ সময় তাকে সেটা দেওয়া হবে, সেটা তার বিভিন্ন কাজে পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কাজে সেটা ব্যবহার করতে। আরেকটি প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যার আওতায় ত্রিপুরা বোর্ড থেকে যারা পাশ করেছে বা সিবিএসসি যেটা আমাদের বিদ্যাজ্যোতি যে স্কুলগুলো আছে সেখান থেকে যারা পাশ করেছে, এরকম 140 জন মেধাবী ছাত্রছাত্রীকে বিনা পয়সায় তাদের আমরা স্কুটি প্রদান করছি। যা বলা এবং করা সেটা কিন্তু কাজের মাধ্যমে আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আরেকটা, সেখানেও আমরা নতুন প্রকল্প চালু করা হয়েছে অলরেডি। অন্তর্দয় পরিবারের কন্যা সন্তানের বিবাহের বয়স হয় তার জন্য 50,000 টাকা সহায়তা দেওয়ারও ব্যবস্থা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার প্রকল্পে যারা গর্ভবতী আছেন মহিলা তাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার দিতে হয়, আয়রনের একটা সমস্যা থাকে, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিবার এন্টিনেটাল চেক আপ তো হয়, চেক আপের পর মোট 4 বার 500 টাকা করে আমাদের সেখানে দিচ্ছে। মার্কেট স্টল, গভর্নমেন্টের কোনো মার্কেট যখনই তৈরি হবে আমাদের মহিলাদের জন্য 50% সেই মার্কেট স্টলে তাদের জন্য রিজার্ভেশন থাকবে। আমরা হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি বিভিন্ন রাজ্য স্তরে, প্রতিটি জেলায় আমরা সেই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি। আগরতলায় কৃষ্ণনগর সেখানে 50 আসনের একটি ওয়ার্কিং উইমেন হোস্টেল ও কর্মযোগী মহিলা আসন অলরেডি আগেই সেটা চালু ছিল, তাকে আরো আমরা সুন্দরভাবে যাতে আরো চালু করা যায় সে ব্যবস্থা রয়েছে। এবং চলতি অর্থ বছরে রাজ্যের বিভিন্ন জেলায় আরো 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 114 কোটি টাকার প্রস্তাব কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে এবং 75.24 করোড় টাকা অলরেডি রিলিজ করেছে। 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল অলরেডি কাজও কিন্তু নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজ্যে মহিলাদের সুরক্ষার বিষয়টা আমাদের প্রায়োরিটি বিষয়, এবং আমাদের এখানে বিভিন্ন জায়গায় প্রায় আমাদের তো 8টা ডিস্ট্রিক্ট, এর মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো এবং অন্যান্য ডিস্ট্রিক্টে টোটাল 9টি মহিলা থানা আমরা করেছি, এবং শুধু মহিলা পুলিশই সেখানে, কারণ মহিলারা অনেক সময় থানায় গিয়ে পুরুষ যারা পুলিশ আছে তাদের কাছে অনেক কিছু বলতে পারে, সেটা আমরা অলরেডি সেটা চালু আছে। আমি 1-2টো জায়গায় আমি নিজে ওপেন করে এসেছি। আমাদের রাজ্যের প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালে এর আগেও আমি বলেছি 100 শয্যা বিশিষ্ট ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি। মাদার এন্ড চাইল্ড ইউনিট আমরা সেখানে নির্মাণ করা হচ্ছে, কাজ অনেকটা এগিয়ে গেছে। রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী ও যারা তাদের মাসিক সম্মানী ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি ন্যূনতম 8,000 টাকা, এবং যারা হেল্প করেছেন 5,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছেন। আপনারা জানেন যে আমি জানি না অন্যান্য রাজ্যে কোথায় আছে, ইভেন আসামেও কিন্তু অনেক কম,
1200 এরকম আছে এই ভাতা। আমাদের এখানে 2000 টাকা করে ভাতা দিচ্ছে। এবং অনেকে জিজ্ঞেস করে আপনারা এত ভাতা কি করে দিচ্ছেন। যাই হোক, আমরা ডিসিশন নিয়েছি এখানে মহিলাদের যে যেমন স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা, গৃহ সহায়িকা ভাতা এবং পরিত্যক্তা মহিলা ভাতা, ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা, এইভাবে আমরা দিচ্ছি। তাছাড়া বহু জায়গার মধ্যে আমি এটা নিয়ে নিজেও দেখছি যে যারা মহিলারা আছে রাস্তাঘাটে বেরোলে অনেক সময় কমন যে টয়লেট সেখানে যাওয়া কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো তার জন্য পিঙ্ক টয়লেটের আমি গত পরশুদিনও ওই বিষয়ে আমি দেখলাম, এটা তো শুনলাম, বললাম একটা মডেল আপনারা করুন। এবং মহিলাদের কি হয়, যদি রাস্তার ধারে থাকে অনেক সময় সামনের দরজা যদি থাকে বুঝতে একটা বিব্রত বোধ করে রাস্তার সাথে। তো ওনারা বলছিলেন পিছনের কিছু এরকম মডেল আছে পেছন দিকে, আমি বললাম না, সাইডে করুন। সাইড দিয়ে সামনে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে এত সুন্দর এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট, কারণ এখান থেকে পয়সাও আপনি পাবেন। তো এই অ্যাডভার্টাইজমেন্টের পয়সা দিয়ে কিন্তু সেটা আপনি চালাতে পারবেন। একটা পিঙ্ক টয়লেট মহিলাদের এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সেখানে ব্যবস্থা করেন। আমরা রাজ্য সরকার অলরেডি যে আমাদের যে কলেজগুলো জেনারেল কলেজ, সেখানে কিন্তু ছাত্রীদের জন্য ভর্তি ফিস এবং কলেজ উন্নয়ন সমস্ত পরীক্ষা সংক্রান্ত ফি আমরা কিন্তু মকুব করেছি। রাজ্যের প্রতিটি নবম শ্রেণীর কন্যা শিক্ষার্থীকে এখন পর্যন্ত বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে, প্রায় 1,22,509 জনকে দেওয়া হয়েছে। আমাদের সরকার আসলে সেটা আমরা করেছি। জমি ক্রয়ের বিষয়ে মহিলাদের স্টাম্প ডিউটি 1% হ্রাস করা হয়েছে। আপনারা জানেন এখন মহিলাদের যখন আহ একজনের যদি মনে হয় যে না আমি এই জায়গাটা কিনবো, আমার নামে করলে 1% বিরাট। তো সেখানে আমার মিসেস এর নামে বা আমার মেয়ের নামে যদি আমি, এতে করে কিন্তু ওনার কনফিডেন্সটা অনেক ডেভেলপ করে। এটা কিন্তু একটা সামাজিক বিষয় কিন্তু, এবং সেটা আমরা 1% কম করাতে দেখা গেছে তাদের নামে কিন্তু অনেকটা বাড়ছে। কাজেই আমার মনে হয় আমি আজকের যে টাইম আমাকে দেওয়া হয়েছে তার অনেক কম টাইমে কিন্তু আমি শেষ করেছি। ঘড়িটা আমি সামনেই রেখেছিলাম যাতে টাইমটা আমি দেখতে পারি। তো অনেকে আতঙ্কে আছেন যে কি জানি 1 ঘন্টা কত, যে 1 ঘন্টা 25 মিনিট না কত বলেছি, কখন জানি শেষ করবে। তো আমি দেখলাম মানে 45 মিনিট আমি নিয়েছি। আমি সবাইকে ধন্যবাদ দেবো। এইবারে বাজেটে এখানে আমাদের মাননীয় বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের অন্যান্য কংগ্রেসের থেকে আমাদের ত্রিপুরা মাতা আমাদের যে মিনিস্টার থেকে আমরা অনেকে এবারে এই বাজেটে কিন্তু আলোচনা রেখেছেন। আপনাদেরকে ধন্যবাদ দেবো যে এত সুন্দরভাবে আপনারা আলোচনা করেছেন। ঠিক আছে, রাজনীতি তো আমার শিখছি আপনাদের কাছ থেকে যে মাঝে মাঝে নাকি একটু উলট পালট না বললে রাজনীতি হয় না। কিন্তু যাই হোক, মানে তো আমি তো একটু অন্যভাবে আমি বলি। তো গোপাল বাবুকে আমি ধন্যবাদ দেবো, উনি জিতেন বাবুকে আমি ধন্যবাদ দেবো, সবাইকে। এই বাজেটে আপনারা আলোচনা করেছেন এবং এতে করে কিন্তু আমরা সমৃদ্ধ হয়েছি। এবং এইবারের যে বাজেট, লাস্ট বাজেট স্পিচ, আমার মনে হয় যে আমাদের যিনি বাজেট পেশ করেছেন এবং ওনার টিম যেভাবে পরিশ্রম করেছেন দিন রাত, ওনার আমি দেখতাম ওনাকে যে কি অবস্থার মধ্যে আছেন। তো যাই হোক, উনি গত বছরও করেছেন, এর আগে বছরও করেছেন, 3-4 বার করেছেন। তো ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং আমি আবারও রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2026 সালের বছরের বাজেট পেশ করেছে আমার পূর্ণ সমর্থন আছে, এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো এই বাজেটকে সর্বসম্মতক্রমে এটাকে সবাইকে মাননীয় স্পিকার স্যার, র্যাপিড ফায়ারের মধ্যে আমি দুটো জানার, আমাদের অর্থনীতি খুব জিডিপি বাড়ছে, কিন্তু ডলারের দামে আমাদের টাকার দাম কেন ক্রমশ কমছে, কিন্তু জানতে চাই। এক, মাননীয় অর্থমন্ত্রী আমি খুবই কৃতজ্ঞ, বারবার আমার নাম নিয়েছেন, আমার নাম উল্লেখ করেছেন, খুবই কৃতজ্ঞ। আরেকটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন আমরা কোন করহীন করেছি, জিএসটির কম লিকার এবং পেট্রোলিয়াম প্রোডাক্টস এর বাইরে আমরা আর কোন কোন বিষয়ে আমরা কর চাপাতে পারি।
কারণ জিএসটি কেন জিএসটি হল, কাজে করহীন বলছি বারবার, আপনারা বলছেন, তাহলে কোথায় কোথায় কর বসাতে পারি একটু যদি কাইন্ডলি যদি বলে না, সমৃদ্ধ হওয়ার জানার জন্য। সবাই একটু সমৃদ্ধ হওয়ার জন্য, আমরা তো জানি না। ঠিক ঠিক এখন সবাইকে ধন্যবাদ। 2026 এবং 2027 অর্থ বছরের বাজেট ব্যয় বরাদ্দের দাবির উপর সাধারণ আলোচনা এখানে শেষ হলো। তো মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং অর্থমন্ত্রীজি যে আহ্বান রেখেছেন, নিশ্চয়ই আগামীকাল মানে সর্বসম্মতিক্রমে বাজেট যেটা পাস হবে আমরা আশা করতে পারি। তো এর সাথে আহ আগামী এই সভা আগামী 23শে মার্চ 2026 তারিখ সোমবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।